ডাব্লিউবিপি কেপি আপকামিং 2024 যে এক্সামগুলো আসছে সেই এক্সামগুলোতে কীরকম কাট অফ যেতে পারে, অর্থাৎ এবারে যে একটা চেঞ্জেস আমরা দেখলাম ডাব্লিউবিপিতে, যেটা একটা মারাত্মক চেঞ্জেস। 85 মার্কসের একটাই মেন রিটেনে কন্ডাক্ট হবে। তো নাম্বার অফ স্টুডেন্ট এখানে প্রচুর অ্যাপেয়ার হয়েছে। অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করছো যে এবারে কাট অফ কত যেতে পারে, বা আমি কত নাম্বার থাকলে বুঝতে পারবো যে আমি একটা গ্রিন জোনে থাকছি, বা সেটা আমার জন্য একটা সেফ জোন হতে পারে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা মেনলি ডাব্লিউবিপি কেপি আপকামিং যে এক্সামটা আসছে তার যে কাট আপ সেই ওরিয়েন্টেড। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মেনলি আজকে আমি তোমাদের যেটা জানাবো যে ডাব্লিউবিপি 2024-এ যে এক্সামটা হবে, যেটা একটাই রিটেন 85 মার্কসে। মনে রাখতে হবে যে এখানে কোনো মেন্স থাকছে না, একটাই হচ্ছে যেটা মেন্স রিটেন, এরপর ডাইরেক্ট যাবে গ্রাউন্ডে। তো অনেকেই হয়তো ভাবছো যে প্রচুর একটা নাম্বার ক্যারি করতে হবে 85 মার্কসের মধ্যে, তাহলে হয়তো আমাকে মাঠে ডাকা হবে। কিন্তু মনে রাখবে যে এক্সামগুলোতে রানিং থাকে, এটা কিন্তু একটা বুঝতে হবে যে সেখানে সব রকম স্টুডেন্ট যদি না পৌঁছতে পারে, তাহলে সেই রানটা পাস করে ওরা ফাইনালি ইন্টারভিউ ডাকবে কী করে? বুঝতে পারলে? আজকে যদি ডাব্লিউবিপি 85 মার্কসের এক্সাম হচ্ছে, এবারে 85 মার্কসের মধ্যে দেখা গেল যে ওরা কাট অফ দিয়ে দিল 75-এ। বুঝতে পারলে? দেখা গেল কাট অফ দিল 75-এ, কারণ আমাদের সিট অনেক কম, আমাদের জন্য সিট অনেক কম। এবার আমরা যদি দেখি যে 85-র মধ্যে ধরো প্রায় 70-72-এ কাট অফ চলে গেল, তাহলে সেই সমস্ত স্টুডেন্টগুলো মাঠে যাবে যারা পড়াশুনোতে খুবই ভালো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে পড়াশুনোতে স্টুডেন্ট অনেক ভালো, যারা ডাব্লিউপির পরীক্ষায় বসছে, হয়তো কারোর ওয়েট নেই ঠিকঠাকভাবে, কারোর হয়তো চোখের প্রবলেম, কারোর অনেকের অনেক কিছু ফিজিক্যালি প্রবলেম থাকলেও কিন্তু তারা এক্সামগুলো অ্যাটেন্ড করছে, তারা কিন্তু একটা ভালো স্কোর ক্যারি করছে এক্সামে গিয়ে, রাইট? কিন্তু তারা সেখানে নিজেকে টেস্ট দিতে যায়, তারা ভালো করে জানে যে হয়তো মাঠটা তার দ্বারা পসিবল না, কিন্তু তবুও তারা এক্সামগুলো পার্টিসিপেট করে। বুঝতে পারলে? এবার ডাব্লিউবিপির যে বোর্ড, পিআরবি বোর্ড, এরা যদি এখন ধরো কাট আপটা 70-72 রেঞ্জে দিয়ে দিল, তাহলে এখানে পাস করবে কারা? বলবে পাস করবে সেই সমস্ত স্টুডেন্টগুলো যারা পড়াশোনাতে সত্যিকারে একদম মারাত্মক স্টুডেন্ট, কিন্তু দেখা গেল যে তাদের মাঠের কোয়ালিটি কিন্তু সেরকম কিচ্ছু নেই। তাহলে মাঠেও ভালো হতে হবে, পড়াশোনাতেও ভালো হতে হবে, তবে কিনা হচ্ছে পুলিশের চাকরি। বুঝতে পারলে? যে কারণে যারা কখনো রান দেয়নি তারাও আজকে মাঠে নেমেছে পুলিশ হওয়ার স্বপ্নে। মনে রাখবে, আজকে পিআরবি থেকে যদি নাম্বার অফ কাট আপটা একটা হাই রেখে দেয়, তাহলে কিন্তু যারা রানেও ভালো, পড়াশোনাতেও ভালো, সেই এভারেজ যে স্টুডেন্ট যেগুলো রয়েছে, তারা কিন্তু মাঠে কোয়ালিফাইং করতে পারবে না। বুঝতে পারলে? সুতরাং একটা জিনিস মাথায় রাখবে, যে এক্সামে ফিজিক্যাল থাকবে, যেখানে পিএমটি পিইটি এই ব্যাপারগুলো থাকবে, সেখানে কাট আপ একটু হলেও কম যাবে। কিন্তু যেগুলো তোমার ক্লার্ক ওরিয়েন্টেড এক্সাম হয়, বুঝতে পারলে, সেগুলোতে কিন্তু মারাত্মক কম্পিটিশন হয়। ফর এক্সাম্পল এসএসসিতে আমি যদি তোমাকে বলি এমটিএস, দেখো একটাই রিটিন যেটা এখন হচ্ছে, হয়তো মেন্সটা ডেসক্রিপটিভ, সেখানে কি হচ্ছে কাট আপ দেখো একদম মারাত্মক রেঞ্জে যাচ্ছে। আবার আমি যদি এসএসসি জিডিতে আসি, তখন দেখো সেই পরীক্ষাগুলোর সঙ্গে তুমি যদি তুলনা করো, সেরকম কিন্তু যাবে না। কারণ এখানে যে গ্রাউন্ডটা, সেটা হচ্ছে শোট আপ। আজকে 6 মিনিট 30 সেকেন্ড কারোর কাছে কোনো ব্যাপারই না, সে চুটকি মেরে উড়িয়ে দেবে 6 মিনিট 30 সেকেন্ড, ওইরকম রান সে হয়তো দুবার পর পর দিয়ে দেবে। কিন্তু কিছু স্টুডেন্ট এমন রয়েছে যারা পড়াশোনার সাথে রানটাকে প্র্যাকটিস করছে এই কারণে, যাতে সে কোনো রকমভাবে হলেও টাইমে কাভার আপ করতে পারে রানটা। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমরা এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছি, যে পরীক্ষাটা আমরা একটা দেবো ঠান্ডা ঘরে হল ঘরে বসে কাগজ পেন নিয়ে, আরেকটা পরীক্ষা এরকম ঘাম ঝরিয়ে রোদে দৌড়ে। বুঝতে পারলে? তাহলে পিআরবি থেকে যে একটা কাট আপ দেবে, সেটা পিআরবি দেবে, আমি নিশ্চয়ই দেবো না। পিআরবি দেবে, বাট হ্যাঁ, একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের আজকে বলবো, কারণ অনেকে কমেন্ট করেছো। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবে যে পিএমটি পিএটি যেটা রিটেনটার পর হবে ডাব্লিউবিপিতে, এখানে আসার জন্য তোমাকে একটা মার্কস ভালো রাখতে হবে। কেন? কারণ এবারে তো একটাই রিটেন হবে। যদি প্রিলি থাকতো, দেন মেন্স থাকতো, তখন ব্যাপারটা আলাদা ছিল। বাট এক্ষেত্রে যেহেতু একটাই মাত্র রিটেন হবে, তাহলে একটা রিটেন কোয়ালিফাই করার পর ডাইরেক্ট তুমি মাঠে আসতে পারছো। বুঝতে পারলে? তাহলে এত স্টুডেন্ট সবাই এসে পরীক্ষার হলে আসছে পরীক্ষা দিতে, রাইট? কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু ওই 15 লাখ 12 লাখ ক্যান্ডিডেট যে ফর্ম অ্যাপ্লাই করছে এতজনের সাথে না। বুঝতে পারলে? কারণটা কি? কারণটা হচ্ছে পড়াশোনা করছে না যারা, যারা স্টুডেন্টের মতন দেখতে, তারাও তো সেখানে পরীক্ষা দিতে আসছে। কারণ কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে পড়তে, আর কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে আইসক্রিম খেতে। আজকে যারা আইসক্রিম খেতে যাচ্ছে, তারা পরীক্ষার হলে কোশ্চেনে আইসক্রিমের প্রশ্ন পাবে না, তাই তারা করতেও পারবে না। কিন্তু যারা ব্যাগ নিয়ে অ্যাকচুয়াল পড়াশোনা করছে, তারা কিন্তু এক্সামে আনসার ঠিক করে আসবে, এবং তারাই কিন্তু কোয়ালিফাইং করবে গ্রাউন্ডে। আর ওরা হয়ে যাবে তখন গ্রাউন্ডের দর্শক,
আর যারা অ্যাকচুয়াল প্লেয়ার তারা তখন নামবে মাঠে, বোঝা গেল। সুতরাং এত যে ফর্ম ফিল আপ হয়েছে এটা দেখেও অনেকে নার্ভাস হয়ে যাও, ভাই 12 লাখ ফর্ম ফিল আপ কী করবো, 15 লাখ ফর্ম ফিল আপ কী করবো। আরে ভাই এটা বুঝতে হবে যে 12 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত ফর্ম ফিল আপ হোক, তাহলে সবাই দিন রাত এক করছে না। তুমি রাত 2টো বাজে পড়ছো, রাত 3টে বাজে পড়ছো, ঘুম আসতে চোখে ভিক্স লাগাচ্ছ দিয়ে পড়ছো, কিন্তু ওই রাত্রে হয়তো কেউ জাগছে, সে হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ বা হয়তো ইনস্টা ফেসবুকে ব্যস্ত আছে, বুঝতে পারলে। তো যে পরিশ্রম করবে সে তার রঙিন জীবনটা দেখতে পাবে। কিন্তু যারা এইসব বাহানা মেরে রয়েছে তাদেরকে ঘাবড়ে যাও না, কারণ তারাও ফর্ম ফিল আপ করেছে, ওটা তাদের একটা বাহানা, ফ্যামিলিতে দেখায় যে বহুত পড়ছি এই করছি, পাবলিসিটি করে বলে, ঠিক আছে। যেরকম খুচরো পয়সার আওয়াজটা বেশি হয় আর নোটের আওয়াজ হয় না, একটা ফাঁকা কলসি যেমন খুব আওয়াজ হয় আর জল ভর্তি কলসি যেমন হয় না, সেরকম এরকম স্টুডেন্টগুলো এখানে ঢুকে থাকে। তো এগুলো নিয়ে একদম নার্ভাস হয়ে যাও না যে কী হবে কী হবে, এত স্টুডেন্ট এত স্টুডেন্ট, বুঝতে পারলে। অ্যাকচুয়াল কম্পিটিশন বলো, যদি বলো ডাব্লিউবিতে হার্ডলি খুব জোর হলে 1.5 থেকে 2 লাখ স্টুডেন্টের মধ্যে, অ্যাপ্রক্স 1.5 থেকে 2 লাখের মধ্যে তোমার হচ্ছে কম্পিটিশন। কারণ যদি 12 লাখটি স্টুডেন্ট হতো তাহলে 100 ওরিয়েন্টে আমি যদি বলি তাহলে 90-92 কাট অফ দিতে হতো, 100 ওরিয়েন্টে 90-92 কাট অফ দিতে হতো যদি আজকে 12 লাখ স্টুডেন্ট হতো, বুঝতে পারলে। তাহলে কাট অফ কেন 65-70 এরকম রেঞ্জে থাকছে, কারণ ওগুলো স্টুডেন্ট না রে বাবা, ওরা ভিড় করে পরীক্ষাতে এসে, বুঝতে পারলে। কিন্তু যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তারা ঠিক দেখিয়ে দেয় ঠিক টাইমে, এটাই হচ্ছে কথা। তো আজকে বন্ধুদেরকে বলবো একটা কথাই, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আজকে নিউ ভিউয়ার্স রয়েছে, প্রত্যেকে একটা কথা বলবো যে এখন থেকে কাট আপ টাট আপ এই চিন্তাভাবনাগুলো করা প্রথমত ঠিক না, কারণ একটা এক্সামের এখনো ডেট আসেনি, আর এখন থেকে যদি বলি কাট আপ কত কি যেতে পারে, কিন্তু তোমরা যেহেতু আমাকে কমেন্ট করছো, আমার উপর একটা বিশ্বাস করে আমাকে জানতে চেয়েছো, তাই আজকে আমি একটা এক্সপেক্টেড কাট অফ ডাব্লিউবিপির জন্য বলবো, ইনফ্যাক্ট কেপি যেহেতু প্রিলিমস ট্যাগ আসবে তার জন্য বলবো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা তোমরা নিজেরাও বুঝতে পারো যে আমাকে কত আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, রাইট। দেখো ডাব্লিউবিপি পরীক্ষাটা কত নম্বরে বলবে, 85 মার্কসের, একটাই রেটিং, রাইট। আর কেপি প্রিলিমসটা কত, কেপি প্রিলিমসটা হচ্ছে তোমার 100 নম্বরের, বোঝা গেল। তাহলে ডাব্লিউবিপির যারা অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য বলছি, 85 মার্কসের রিটিনে দেখা গেল যে কেউ হয়তো ইংলিশে ভালো স্কোর করতে পারছো না, বুঝতে পারলে। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাথ, রিজনিং, জিকে মোটামুটিভাবে একটা ঠিকঠাক স্কোর হয়ে যাচ্ছে, কিন্তু ইংলিশে হচ্ছে না। অনেকের হতে পারে রিজনিংয়ে ভালো স্কোর করছো, জিকেতে ভালো স্কোর করছো, ইংলিশেও তোমার হয়তো কিছু হয়ে যাচ্ছে, ম্যাথে কিন্তু তোমার একটা যে স্কোরটা আসা উচিত সেটা কিন্তু আসছে না, যে কারণে কোথাও না কোথাও তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ, বুঝতে পারলে। এবারে এগুলোর থেকে বাঁচবে কী করে, এগুলোর থেকে বাঁচবে কী করে, শোনো মন দিয়ে। প্রথমে মনে রাখবে তুমি বাড়িতে কোনো একটা টেস্ট দিচ্ছ, সাপোজ তুমি যে টেস্টটা দিচ্ছ ডাব্লিউবিপি, তাহলে কত নম্বরে পরীক্ষা দিচ্ছ, 85 নম্বর। এলোমেলো করে প্রশ্নগুলো যেরকম পরীক্ষায় থাকে সেরকমই প্র্যাকটিস সেটা ওইভাবেই থাকে। সেখানে দেখা গেল তুমি পরীক্ষাটা দিলে ওই মার্ক দিয়ে, দেন তুমি ফাইনাল নেগেটিভ মার্ক নিয়ে পরে দেখলে যে তুমি নেট স্কোর হয়তো পেয়েছো অ্যাপ্রক্স 50+ বা 55+, হয়তো 60 পর্যন্তও যায়নি। কোনো টেনশন নেওয়ার কিছু নেই। মনে রাখবে প্র্যাকটিস সেটগুলোই তৈরি করা থাকে এমন করে তোমার প্র্যাকটিসটাই যাতে একটু হাই লেভেলের হয়, যাতে করে এক্সামে তোমার ওটা আরও বেস্ট হয়। তুমি বাড়িতে প্র্যাকটিস সেটে যদি 55 পাও, সেটা তোমার এক্সামে ডেফিনেটলি 7 থেকে 10 নাম্বার এক্সট্রা পাবেই পাবে, এই কথাটা তুমি মিলিয়ে রাখবে, বুঝতে পারলে। তুমি প্র্যাকটিস সেটে বাড়িতে যে নাম্বারটা ক্যারি করছো এটা তোমার এক্সামে 7 থেকে 10 নাম্বার অতিরিক্ত তুমি পাবেই পাবে, এটা তুমি একদম কনফার্ম হয়ে যাও, বুঝতে পারলে। সেকেন্ড যে কথাটা বলবো, ডাব্লিউবিপির এক্সপেক্টেড কাট আপ, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে রয়েছো, ডাব্লিউবিপির এক্সপেক্টেড কাট আপ আমরা কত বলতে পারি, আমরা একটা আন্দাজ করে বলবো, একটা ক্যালকুলেশন করে বলবো। দেখা যাবে যে এভারেজ সেকশনে যদি স্টুডেন্টরা, আমি যদি একটা এভারেজ সেকশনে আসি, যারা অ্যাডভান্স রয়েছে বা বিগিনার রয়েছে, আমি সেই দুটোকে বাদ দিলাম, জাস্ট একটা এভারেজে এলাম, বুঝতে পারলে। এভারেজে আসতে গেলে দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এমন রয়েছে যারা জিকেতে একটা ভালো স্কোর করে, কারণ এটা স্টেট ওরিয়েন্টেড এক্সাম, এখানে পিওয়াই কিউ রিপিট হয়, এখানে ওই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোই আসে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একদম যেটা বলতে পারো একদম পপুলার যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে ইনক্লুড করা হয়, খুব যে ডেপথের থেকে আসে এমন না। তো জিকেতে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভালো স্কোর করে, তাহলে জিকেতে আছে কত 25, তাহলে জিকেতে ম্যাক্সিমাম এখানে কিন্তু 18 থেকে 20 একটা স্কোর করে দেবে, যারা পড়াশোনা করছে, এভারেজ সেকশনের কথা বলছি, বুঝতে পারলে। আর যারা তো ভালো পড়াশোনা তারা রয়েছে, তারা তো হয়তো ডেফিনেটলি সেখানে 25-এ 25 বা 23-24 এক কথায়। আর যারা বিগিনার রয়েছে তারা হয়তো 12 থেকে 15 রেঞ্জের মধ্যে থাকবে, কারণ তারা পড়াশোনা ঠিকঠাক করছে না, বুঝতে পারলে। তো এভারেজ সেকশনে আসতে গেলে জিকেতে কিন্তু স্কোরটা ম্যাক্সিমাম স্টেট ওরিয়েন্টেড এক্সামে কিন্তু স্টুডেন্টগুলো করে দেয়, যেখানে 18 থেকে 20 কিন্তু একটা স্কোর হতে পারে।
তাহলে তুমি ধরে নাও যে সেটা 20। রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালোভাবে প্র্যাকটিস করে, কারণ জানে যে এখান থেকে যে স্কোরটা আমি করে নেবো সেটা আমার অনেকটা এগিয়ে দেবে। বুঝতে পারলে? তাহলে রিজনিংয়ে দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটায় স্কোর করে দেবে 18 থেকে 20। এই দুটো জায়গা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কিন্তু এই স্কোরটা করে 18 থেকে 20, যেটা হচ্ছে তোমার জিকে সেকশনটা আর রিজনিং সেকশনটা। তাহলে জিকে আর রিজনিংয়ে আমি যদি 20 করে ধরি তাহলে কত যেতে পারে? বলবে নাম্বারটা চলে গেল ডাইরেক্ট 40-এ। কোথায় গেল? নাম্বারটা ডাইরেক্ট গেল 40-এ। ইজ দ্যাট ক্লিয়ার? এবার রইল কে? ম্যাথ। আর কে রইল? ইংলিশ। চলো এদেরকে নিয়ে আসি। তাহলে 40 নাম্বারে আমি দাঁড় করালাম। এবার এলাম ম্যাথে। ম্যাথে এভারেজ সেকশনে যারা রয়েছে তারা মিনিমাম 17 নাম্বার করবেই করবে। কত করবে? 17 নাম্বার করবেই করবে যারা এভারেজ সেকশনে রয়েছে। যারা অ্যাডভান্সে রয়েছে তারা 25-এ 25ই এখানে ওঠাবে। বুঝতে পারলে? আর যারা বিগিনার রয়েছে তাদের কথা ছাড়ো। তাহলে এভারেজ সেকশনে 17 নাম্বার আমি একটা ধরতেই পারি। তাহলে এখানে 40 আর ম্যাথে 17 দুটোকে অ্যাড করলে তিনটে সাবজেক্ট মিলে তোমার 40 আর 17 কত হলো? বলবে 57, অর্থাৎ 57 মার্কসে পৌঁছে গেলাম। এবার এলাম ইংলিশে। ইংলিশে এমন স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে এখানে 10-এ 10 পর্যন্ত নিয়ে নেয়, আবার এমন স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে 3 থেকে 4 নাম্বার তোলার জন্য ছটফট করে যে আমার এখান থেকে তো হয়েই তো যাচ্ছে রে বাবা, জাস্ট 3টে থেকে 4টে নাম্বার যদি ইংলিশে পেয়ে যায় তাহলেই ঠিকঠাক। বুঝতে পারলে? তো ইংলিশটা এমন একটা সাবজেক্ট যেটা অনেকেই পড়ে ঠিকঠাকভাবে। মেনলি যারা এসএসসির প্রিপারেশন নেয় তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপার না, মানে জাস্ট একদম পুরো 10-এ 10 তুলবে, 25-এ 25ই তুলে দেবে। কিন্তু যারা ইংলিশটাকে অ্যাভয়েড করে রয়েছে তাদেরকে বলো ইংলিশটা পড়ো, প্লিজ পড়ো। ইংলিশটা একটু পড়ো, একটু ইউনিকে পড়ো, টেকনিক ধরে পড়ো। বুঝতে পারলে? ডেফিনেটলি একটা ভালো স্কোর তোমারও হবে। এভারেজ সেকশনে তুমিও কিন্তু পৌঁছে যেতে পারবে, রাইট? তো ইংলিশে ম্যাক্সিমাম যদি বলো যে একটা এভারেজ সেকশনের কথায় আসি তাহলে সেটা 4 থেকে 5 নাম্বারের মধ্যে থাকবে, এর থেকে বেশি কিন্তু যাবে না। বুঝতে পারলে? এভারেজ সেকশনের কথা বললাম 4 থেকে 5 নাম্বার। তাহলে আমাদের 40 আর ওখানে 17, 57 পর্যন্ত আমরা ছিলাম 57, আর এখানে 4, তাহলে কত এলাম? বলবে 61। আর যদি ইংলিশটা 5 বলেছি তাহলে সেটা হবে 62। তাহলে ফাইনাল যে কাট আপটার জন্য তোমরা অপেক্ষা করছো, এটা আমার ক্যালকুলেশনে যেটা মনে হয় তাতে করে 62 এইরকম একটা রেঞ্জে আমরা এবারে দেখতে পাবো বলে আশা রাখছি। এটা কিন্তু এক্সপেক্টেড, রাইট? আজকে এই যে 62 স্কোরটা হতে পারে এটার থেকে 3 নাম্বার এগোতে পারে, হতে পারে এটার থেকে 3 নাম্বার কমতে পারে, কিন্তু আশা রাখবো এরকম একটা রেঞ্জে আমরা এবারে কাট আপ দেখতে পাবো। ডাব্লিউবিপি 2024 এর কথা বললাম, রাইট? এবার আসবো ডাব্লিউবিপির কাট আপ নিয়ে। সেকেন্ড যে কথাটা বলবো তোমাদের সেটা কি? দেখো, তুমি প্রিপারেশন করছো, তুমি একজন সিরিয়াস এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো, তুমি কখনো কিন্তু এই রেঞ্জটাকে তুমি দেখো না। যদি বলো কেন? এই দুটো সেকশন বোঝো। এটা ধরে নাও, এই যে মার্কারটা আমার হাতে রয়েছে এটা ধরে নাও 85 মার্কস, রাইট? এটা হচ্ছে একদম টপ, এর ওপরে আর কেউ নেই, ঠিক? আর এটা হচ্ছে কাট আপ রেঞ্জটা। এটা হচ্ছে কি? কাট আপ রেঞ্জটা। তাহলে তোমার টার্গেট কোথায় থাকা উচিত তুমি বলো? এখানে না এখানে? তুমি কোথায় দেখবে? এই জায়গাটাকে টার্গেট নেবে না এই জায়গাটাকে টার্গেট নেবে এক্সামে? বলবে ডেফিনেটলি আমি এই জায়গাটাকে টার্গেট নেবো, কারণ এটা হচ্ছে একদম টপ রেঞ্জ। আমি যদি এখানে টার্গেট নিয়ে নিই তাহলে এই জায়গাটা আমি পেরিয়েই তো চলে গেলাম, আমার তো এটা নিয়ে আর ভাবতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যারা কাট আপ নিয়ে চিন্তিত করছো, তোমাদের আমি একটা এক্সপেক্টেড কাট আপ বললাম যেটা আমার ওরিয়েন্টেড। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারো, কমেন্ট সেকশন রয়েছে বলে যাও, বাট আমি তাদের দিকে তাকিয়ে বললাম যারা এটা নিয়ে চিন্তিত রয়েছে, যারা আমাকে কমেন্ট করছো, রাইট? আজকে আমার সাবস্ক্রাইব বন্ধুরা বলো, নিউ ভিউয়ার্স বন্ধুরা বলো, প্রত্যেকে একটা কথা বলবো, টার্গেটটা 85 মার্কসে রাখো। এখানে টার্গেট রাখলে কী হবে? কাট আপ যতই যা তুমি শিওর হয়ে যাবে পরীক্ষা দিয়ে আসার পর যে আমি তো এই রেঞ্জে ছিলাম, আমি তো এর কাছাকাছি ঘোরাঘুরি করছি, আমি তো এখানে ঘোরাঘুরি করিনি, আমি ডাইরেক্ট 85 নাম্বারের কাছে ঘোরাঘুরি করছি। তাহলে কাট আপ যতই দেবেন দেন, আমি কিন্তু গ্রাউন্ডে যাওয়ার জন্য রেডি, ফাইনালি রেডি টু ফাইট ফর গ্রাউন্ড এক্সাম। ইজ দ্যাট ক্লিয়ার? ব্যাস। এবার দেখো, কাট আপ ধরো এই রেঞ্জে যাচ্ছে, এই রেঞ্জে এবার কিছু স্টুডেন্ট থাকবে যারা হয়তো গায়ে গায়ে যাবে, গায়ে গায়ে এমন একটা স্কোর এক্সামে করে এলো, দেখা গেল যে সেদিন থেকে তার রাতের ঘুম উড়ে গেল, টেনশনে শুকিয়ে গেল, যত না পড়ে ওর চোখে কালি পড়েছে, পরীক্ষা দেওয়ার পর ওর চোখে কালি পড়তে শুরু করে হলো। যদি বলো কেন? কারণটা কি? ও এমন একটা স্কোর করে এসছে, ঘরে এসে বাড়িতে এসে যখন আনসার কিটা মেলাচ্ছে দেখা গেল কি যে জানা প্রশ্নগুলি পরীক্ষাতে ভুল হয়, কখনো অজানা প্রশ্ন পরীক্ষাতে ভুল হয় না।
তোমার মধ্যে যে কোশ্চেনগুলো জানাশোনা থাকবে তুমি দেখো সেগুলোই তাড়াহুড়োর চোটে ভুল করে ফেলছো, ভিজুয়ালাইজের জন্য তোমার প্রবলেম হয়েছে, কিছু তুমি ভুল করে ফেলেছো তাড়াহুড়োতে, বুঝতে পারলে? তো বাড়ি এসে দেখলে যে এমন একটা স্কোর তুমি করে এসছো। এবার তুমি চারদিকে সার্চ করছো কাট অফ ডাব্লিউপি 2024 কাট অফ, ডাব্লিউপি এক্সপেক্টেড কাট অফ, ব্যাস। এবার যেখানে যেখানে কাট অফ ভিডিও আছে তুমি সব দেখছো, তোমার মন শান্ত কিন্তু হচ্ছে না, কারণ পিআরবি অফিসিয়ালিভাবে কাট অফ এখন অ্যানাউন্স করেনি, বুঝতে পারলে? তুমি এখানে ওখানে দেখে সাময়িক শান্তি পাচ্ছ, কিন্তু তোমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা তুমি কিন্তু নেমাতে পারছো না, বুঝতে পারলে? কারণ এগুলো দিচ্ছে শান্তি জল, আর তোমার দরকার ওখানে এক মগ জল। তো এক মগ জল একমাত্র পিআরবি ঢালতে পারে। তো দেখা গেল যে পিআরবি যখন কাট অফ দিচ্ছে তখন তোমার এই রেঞ্জে তুমি পেরিয়ে গেলে কোনো রকমে, কারণ তুমি এমন একটা স্কোর করে এসছো যে স্কোরটা তোমার হতে পারে হয়তো এক নাম্বারের জন্য তুমি পাস করতে পারো, বা একটা নাম্বারের জন্য হয়তো তুমি ফেরত যেতে পারো, বোঝা গেল? সুতরাং এবার তোমার যখন রেজাল্ট বেরোলো দেখা গেলো তুমি পেরিয়ে গেছো, গায়ে গায়ে পেরিয়ে গেলে। কিন্তু প্রবলেমটা কোথায় হবে বলো তো? ইন্টারভিউ গিয়ে। কারণ এখানে ইন্টারভিউ মুখ দেখা দেখি হয় না, একটা নাম্বার থাকে তার জন্য। এইভাবে বসে তুমি ইন্ট্রো দেবে, কথা বলবে, জিকের আনসার দেবে, ওরাল ক্যালকুলেশন করতে বলবে, তুমি বলবে ঠিক আছে, কিন্তু তোমার এগুলো দেখে আনসার দেবে না, মানে শুধু এগুলোই করলে যে তোমাকে ইন্টারভিউ হয়ে গেলো তেমনটা না। এটার জন্য একটা নাম্বার রাখা আছে 15 নাম্বার, সেই 85 আর 15 অ্যাড হয়ে হয় 100 নাম্বার। এই 100-র ওপর দেবে এফএম, যেটা হচ্ছে ফাইনাল মেরিট, বোঝা গেল? তাহলে ফাইনাল মেরিটে যে নিজের নামটাকে তুমি যেটা দেখবে যে ফাইনালি তোমার নামটা পিআরবির খাতায় ঢুকলো, এটা দেখার জন্য তোমার সেই ফাইনাল মেরিটে নামটা থাকতে হবে, বলবে হ্যাঁ। তাহলে প্রবলেমটা কাদের হবে? যারা গায়ে গায়ে পেরোবে, যারা গায়ে গায়ে কাটা ক্লিয়ার করেছে তারা ফেঁসে যাবে, বুঝতে পারলে? কারণ তার কাছে এক্সিস কোনো কিছুই নাম্বার নেই, তার কাছে এক্সিস কোনো কিছুই নাম্বার নেই। কিন্তু প্রথমেই যেটা বললাম, যারা এই রেঞ্জে ঘোরাঘুরি করেছো, এখানটায় ঘোরাঘুরি করছো, তাদের কি কাট আপ দিয়েছে? তারা তো ডেফিনেটলি ক্লিয়ার করেই গেছে কাট আপ, কারণ সে তো এই রেঞ্জের দিকে লক্ষ্য রেখেছে, সে কাট আপের রেঞ্জের দিকে কিন্তু নিজেকে টার্গেট রাখেনি, সে টার্গেট রেখেছে 85 মার্কসের দিকে। এবার সে এই জায়গাটাকে যখন টার্গেট রাখবে ডেফিনেটলি সে এর কাছাকাছি একটা স্কোর করবে, ডেফিনেটলি। কারণ যার লক্ষ্য যেখানে থাকবে সে সেখানে যদি চায় নিজেকে পৌঁছাতে পারে, বুঝতে পারলে? তোমার এমটা কি সেটা এবার তুমি ডিসাইড করে নাও। এবার যারা এই রেঞ্জে দেখেছিল তারা একটা ভালো স্কোর করেছে, তাহলে এদের সাথে এই যারা গায়ে গায়ে কাট আপ ক্লিয়ার করলো তারা তফাৎটা কোথায় পাবে? ফাইনাল মেরিটে, বুঝতে পারলে? কারণ তারা ইন্টারভিউ যে নাম্বারটা সেটা তারা অলমোস্ট তুলে নিয়েছে নিজের রিটিনে, কারণ রিটিনটা রয়েছে তোমার হাতে, যেখানে তুমি ওএমআর পাচ্ছ, পেন পাচ্ছ। কিন্তু ইন্টারভিউটা এক্সামিনারের হাতে, বুঝতে পারলে? ওটা এক্সামিনারের হাতে, কিন্তু রিটিন নিজের হাতে। তাহলে যেটা নিজের হাতে সেটা নিজের বেস্ট দিয়ে দাও, আর ইন্টারভিউ নাম্বারটা ডাইরেক্ট ওখানেই তুলে নাও, বুঝতে পারলে? ইন্টারভিউ নাম্বারটা এখানেই তুলে নাও। এবার তুমি ইন্টারভিউ দাও, সেখানেও তুমি একটা নাম্বার ক্যারি হবে, ফাইনালি তোমার একটা র্যাঙ্ক চলে আসবে, তুমি একটা র্যাঙ্ক পেয়ে যাবে, নিজের পছন্দ মতন জায়গা পছন্দ করতে পারবে, বুঝতে পারলে? যারা কেপি প্রিলিমসে রয়েছে, জাস্ট এটা 85 নাম্বারের জায়গায় 100 ধরে নাও, সেম অ্যাজ। এটাকে লক্ষ্য রাখো 100-র দিকে। তুমি যদি বলো যে 70-এ কাট অফ যাবে, 68-তে কাট অফ যাবে, যদি এখানে লক্ষ্য রাখো তাহলে তোমার স্কোরটাও এরকম রেঞ্জের মধ্যে আটকে যাবে, বুঝতে পারলে? কিন্তু তুমি যদি লক্ষ্য রাখো যে আমি 100-র দিকে যাব, তাহলে তোমার স্কোরটাও এক্সামে কিন্তু সেই রকম একটা রেঞ্জের কাছাকাছি আসবে। প্রিলিমসটা প্রথমত কোয়ালিফাইং নেচার এপিতে, কলকাতা পুলিশে, কারণ প্রিলিমসের নাম্বার অ্যাড হয় না, যা কিছু হবে তোমার মেন্সের থেকে শুরু হবে, বুঝতে পারলে? সেম অ্যাজ এই ডাব্লিউপির মতন মেন্স 85 আর 15 ইন্টারভিউ, এরপর 100-র ওপর সেম ফাইনাল মেরিট দেবে। কিন্তু কেপি প্রিলিমসের একটা কথা বলবো, যারা কোয়ালিফাইং নেচার হিসাবে এটাকে নেওয়া হয় ঠিকই, কিন্তু এটা আমাদের কাছেও একটা ভালো কম্পিটিশন, বা এটা আমরা স্টুডেন্টরা একটা কম্পিটিশনটাকে ভালোভাবে অ্যাচিভ করবো। কীভাবে? আমরা টার্গেট রাখবো 100-তে, আমরা দেখবো 100-র মধ্যে আমরা কত স্কোর করছি। আমরা কখনো ওই 70 রেঞ্জে কাট অফ যাবে, 68-তে কাট অফ যাবে, আমরা সেই রেঞ্জের দিকে তাকাবো না, আমরা তাকাবো 100-তে। ডাব্লিউবিপি অ্যাসপিরেন্টস যারা রয়েছে তারা লক্ষ্য রাখবো 85 মার্কসে। তোমার লক্ষ্য যদি এখানে থাকে ডেফিনেটলি তুমি তার কাছে স্কোর করে আসবে, এটা কিন্তু মিলিয়ে নিও। কারণ তোমার এমটাই আছে 85 মার্কসে, তুমি কিন্তু এই রেঞ্জে থাকোনি, তুমি তাকিয়েছই প্রথম থেকে এই রেঞ্জের দিকে, ডেফিনেটলি তুমি এই জায়গায় পৌঁছতে পারবে, রাইট? আর যারা কেপি অ্যাসপিরেন্টস রয়েছে কলকাতা পুলিশে, তাদেরকে টার্গেট রাখতে হবে 100-তে। এখানে কিন্তু রাখা চলবে না যে আমি 68, 70-এ কাট অফ যাবে, এই নিয়ে চিন্তাভাবনা রাখা চলবে না। আর ডেফিনেটলি পড়াশোনার পাশাপাশি গ্রাউন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ পুলিশের স্বপ্ন দেখেছো যখন, রান তো ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে, সেটা একবেলা না হলেও দুবেলা, যত দেবে ততই ভালো। অনেকে ভাবে রিটিন হবে তারপর মাঠ যাবো, না না না, এমনটা করো না প্লিজ, এখন থেকে রানিংটা প্র্যাকটিস করো, ডেফিনেটলি হবে। আর যারা অনেকেই কমেন্ট করেছো এই কমেন্টটা, তার অ্যান্সারটা দিই যে আমার মক টেস্টে 50+ স্কোর আছে ডাব্লিউবিতে, তাহলে আমি
আমার তো সিলেবাস কমপ্লিট হচ্ছে, তাহলে আমি কি করে স্কোরটা ইমপ্রুভমেন্ট করব? কেউ কেউ হয়তো বলছো যে আমার এত স্কোর আসছে 60+ বা 65 এরকম একটা স্কোর আসছে, তাহলে আমি কি করে, কি এটা সেফ জোন বা আমি বেরোবো কি করে? আশা রাখছি আমি তোমাদের যা কিছু বললাম তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসবো যারা প্র্যাকটিস সেট দিচ্ছ। প্রথমত দেখো, আমি কলকাতা পুলিশ সেক্টরটা নিয়ে তোমাদেরকে বলছি, এবার ডাব্লিউবিটাও তোমরা বুঝে নাও। ধরো এটা একটা প্র্যাকটিস সেট, রাইট? এবার এই প্র্যাকটিস সেটটা তুমি প্রথমে একটা টেস্ট ধরো দিলে, সাপোজ তুমি একটা টেস্ট দিলে, এটা ক্র্যাক এডিশনের বই, তুমি একটা টেস্ট দিয়ে দিলে। এবার যখনই তুমি টেস্টটা দেওয়া হয়ে গেল, তোমরা কি করো, তোমরা জাস্ট কোনো রকমের নিজের স্কোরটা দেখার জন্য ছটফট করো এবং সেগুলো আনসার ঠিক করো, আনসারগুলো মিলিয়ে নিলে এবার আনসার মিলিয়ে নিলে কিছু স্টুডেন্ট রয়েছে যারা অ্যানালাইসিসটাকে গুরুত্ব দেয়, কিছু স্টুডেন্ট রয়েছে যারা অ্যানালাইসিসটাকে একটা লাইটভাবে নিয়ে নেয়, যে জাস্ট একবার দেখলো হয়ে গেল। কিন্তু কিছু স্টুডেন্ট থাকে যারা অ্যানালাইসিসটাতে টাইম দেয় এবং সেটাকে চিরে বের করে কোশ্চেন্সগুলোকে, যে কেন পারলাম না, কেন হলো না, এবং তার এফেক্ট দেবে সে 2 নাম্বার পরের টেস্টে। কীরকম? যে জিনিসগুলো এখানে সে পারেনি সেটা যেন নেক্সট টেস্টে তার ওই ভুলটা না হয়। এবার যাদের স্কোর ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাদেরকে ডেফিনেটলি একটা কথা বলবো, যে তোমরা অ্যানালাইসিসটাতে একটা ভালোভাবে ফোকাস দাও। কীরকম? টেস্টটা দেওয়ার পর তুমি ছটফট করছো, পরের টেস্টটাতে দেখে নেবো, পরের টেস্টটাতে স্কোর তুলে দেখে দেবো, কিন্তু পরের টেস্টে স্কোর তোলাটা মেন না রে বাবা। স্কোর তোলাটা মেন ব্যাপার না, স্কোর এমনি ইমপ্রুভমেন্ট হবে, বুঝতে পারলে? তার জন্য কী করতে হবে, তোমাকে অ্যানালাইসিস সেকশনটা আসতে হবে। সাপোজ তুমি কম্পাউন্ডের কোনো একটা ম্যাথ পারোনি, ঠিক আছে? তার জন্য পার্টিকুলার ওই ম্যাথটা দেখবে না, ওই টাইপের ম্যাথগুলোকে তুমি ধরে ধরে আরও 8টা 10টা করো। তুমি জিকেতে পার্টিকুলার কোনো একটা সাল পারোনি, ঠিক আছে? কিন্তু তুমি যে সালটা পারছো না তার মানে কি তোমার সেই সালগুলো মনে পড়ছে না, তখন তোমাকে ওই সেকশনগুলো একটু রিভিশন দিতে হবে। কারণ তুমি পরের টেস্টে যখন যাবে সেখানে অন্য ওরিয়েন্টেড সাল পাবে, অন্য কম্পাউন্ডের ম্যাথ পাবে, যেগুলো যেন পরের টেস্টে তোমার ভুল না হয়, বুঝতে পারলে? তখন ওই নাম্বারটা যেটা প্রথম টেস্টে মাইনাস যাচ্ছে সেটা ওখানে গিয়ে অ্যাড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইভাবে ইমপ্রুভমেন্ট করো। ডেফিনেটলি অ্যানালাইসিসটা মন দিয়ে করো, একদম স্কোর বাড়বে। আর এখন থেকে কাট আপ নিয়ে কেউ চিন্তিত থাকো না, টার্গেট রাখো এখানে। বোঝা গেল? এতক্ষণ ভিডিওতে আশা রাখছি সব ক্লিয়ার করতে পারলাম। টার্গেটটা রাখো ওপরে, ডেফিনেটলি তুমি একদম ভালো স্কোর করে র্যাঙ্ক পর্যন্ত করতে পারবে। কিন্তু যদি টার্গেটটা এখন থেকে কাট আপ করো, হয়ে গেল তাহলে বস, হয়ে গেল। কারণ তুমি কাট অফের গায়ে গায়ে তখন পেরোবে, কারণ তোমার লক্ষ্যই হচ্ছে আমি কাট অফেরটা কোনো রকম ক্লিয়ার করবো। কিন্তু যারা এখানে টার্গেট রেখে দেবে তারা চাকরিটাই নিয়ে নেবে। বোঝা গেল? তো ভালো থেকো প্রত্যেকে, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। আর হ্যাঁ, প্লেলিস্ট সেকশন বানিয়ে দিয়েছি, ক্র্যাক এডিশনের সলিউশন পাবে 4 নাম্বারটা, খুব শীঘ্রই আপলোড করছি। টপ 200 ম্যাথ, যেটা আমি নিজে তোমাদের জন্য একটা রেডি করছি, যেখানে 50টা ম্যাথ দেওয়া হয়ে গেছে, বোর্ডে ক্লাসটা দেওয়া হয়েছে, আর বাকি 150টা অঙ্ক 50টা করে আরও 3টে ক্লাসে আপলোড করব। আপকামিং WPKPতে তোমরা অনেক হেল্প পাবে। তার পাশাপাশি রিজনিং ক্লাস, লুসেন্টের জিকে, এভরিথিং, অনেক ক্লাস রয়েছে। জাস্ট প্লেলিস্ট সেকশনটা আবার ভিজিট করো এবং ক্লাসগুলো মন দিয়ে করো। আর লাইভ সেকশন আমি করি, এই রিসেন্ট চালু করেছি, তো লাইভে আমার সাথে জুড়তে ভুলো না। আমি লাইভের নোটিফিকেশান জানি না যে কার কার কাছে যাচ্ছে, কার কাছে পৌঁছচ্ছে না, কিন্তু লাইভে যখন আসবো ডেফিনেটলি তোমরা লাইভে আমার সাথে অ্যাটেন্ড করো। আর খুব শিগগিরই একটা গ্রুপ করব, যেখানে তোমরা আমার সাথে গ্রুপে অ্যাড হতে পারবে। হয়তো এই মুহূর্তে পসিবল না, বাট খুব শিগগিরই একটা গ্রুপের আমি রেডি করব, যেখানে তোমরা আমার সাথে গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে লাইভের ক্লাসের লিঙ্ক বা অন্যান্য যাবতীয় পিডিএফ টিডিএফ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আরও ভালোভাবে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, প্র্যাকটিস সেট যখন দেবে সাথে ওএমআরটা নিয়ে বসবে, কারণ ওএমআরের ইমপ্রুভমেন্টটাও কিন্তু এখন থেকে দরকার। বোঝা গেল? অনেক হয়তো রাফ সিটে করছো, দিয়ে 1-এর A 2-এর B এভাবে মেলোচ্ছ না, ওএমআর ধরে এখন থেকে করো। কারণ পরীক্ষার হলে একটা পরীক্ষা একদিন দেওয়ার থেকে বাড়িতে ডেলি দুটো একটা করে টেস্ট দিতে দিতে যাও, পরীক্ষার দিনেও তোমার মনে হবে যে তুমি কোনো একটা টেস্টই দিচ্ছ। বুঝতে পারলে? একটু নার্ভাস থাকে কারণ তুমি প্রিপারেশন করেছো তাই সেটা থাকে, বাট কোশ্চেন্স যখন পাবে আর নিজের প্রিপারেশনের যা কিছু করেছো সব কিছু ওখানে সুন্দরভাবে সাকসেস হয়ে আসবে। বোঝা গেল? তো কেউ কোনো টেনশন করো না কাট আপ নিয়ে, বিন্দাস পড়াশোনা করো আর লক্ষ্যটা রাখো একদম টপে। ডেফিনেটলি তুমি তোমার জীবনে সাকসেস পাবেই পাবে। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো একটা ম্যাথ রিজনিংয়ের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে আজকে প্রথম ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। রাইট? চলো টাটা, বাই।